গণিতে প্রক্রিয়াসমূহ গাণিতিক উপস্থাপনা ব্যক্তিত্বের অন্যান্য বহিঃপ্রকাশের মাধ্যম হচ্ছে উপস্থাপনা। সাধারণভাবে গাণিতিক ব্যক্তিত্বের অন্যান্য বহিঃপ্রকাশের মাধ্যম হচ্ছে উপস্থাপনা। আমরা পড়লাম ব্যক্তিত্বের অন্যান্য বহিঃপ্রকাশের মাধ্যম হচ্ছে উপস্থাপনা। সাধারণভাবে গাণিতিক উপস্থাপনা হলো সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যে গাণিতিক তথ্যকে সঠিকভাবে প্রকাশ। এই তথ্যগুলিকে নানান মাধ্যমের সাহায্যে উপস্থাপিত করা হয়ে থাকে এবং তা একটি ধারানুক্রমের নিয়ম অনুসারে অনুসরণ করে সম্পাদিত হয়। এটি মৌখিক হতে পারে বা দর্শনযোগ্য হতে পারে, যেখানে ছবি বা চিত্র বিশ্লেষণমূলক বর্ণনা থাকতে পারে। এছাড়া উপস্থাপনা হতে পারে অভিনয় অথবা শারীরিকভাবে অডিও ভিজুয়াল পদ্ধতির মাধ্যমে। গণিত যে কোনো বিমূর্ত বিষয়কে সঠিকভাবে উপস্থাপনা করার মাধ্যমে ওই বিষয় সম্পর্কে শিক্ষার্থীর মনকে একটি গাণিতিক ভাবমূর্তির সৃষ্টি হয়। গাণিতিক যে কোনো সমস্যাকে সমাধানের উদ্দেশ্যে শিক্ষক মহাশয় সর্বপ্রথম শিক্ষার্থীদের কাছে সমস্যাটিকে সঠিকভাবে উপস্থাপিত করে থাকেন, যার দ্বারা সমস্যাটিকে সমাধানের জন্য শিক্ষার্থীর মধ্যে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে। গাণিতিকভাবে দক্ষ শিক্ষার্থীরা নিজেরাই কোনো সমস্যার অর্থ ব্যাখ্যা করার মধ্য দিয়ে সূচনা করে এবং তারপর এটার সমাধান করার জন্য সমস্যাটিকে সঠিকভাবে উপস্থাপিত করে থাকে। তারা প্রদত্ত বিষয়গুলি, সম্পর্কগুলি ও লক্ষ্যগুলিকে বিশ্লেষণ করে তারা সরাসরি এক লাফে কোনো একটি সমাধান করার প্রচেষ্টা নেওয়ার বদলে সমাধানের রূপ ও অর্থ অনুমান করে এবং একটা সমাধানের গতিপথ পরিকল্পনা করে। তারা সদৃশ সমস্যাগুলির কথা বিবেচনা করে এবং বিশেষ ক্ষেত্রগুলিকে নিয়ে এবং আসল সমস্যার সরলতর রূপের কথা বিবেচনা করে, যার দ্বারা সমাধানের অন্তর্দৃষ্টি অর্জন করা যায়। তারা তাদের প্রগতির উপর লক্ষ্য রাখে এবং দরকার হলে সমস্যা সমাধানের পথ পরিবর্তন করে। গাণিতিকভাবে দক্ষ শিক্ষার্থীরা বিভিন্ন সম্পর্ক সূত্র, মৌখিক বর্ণনা, ছক ও গ্রাফের মধ্যে যোগাযোগ ব্যাখ্যা করতে পারে বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির সম্পর্ক গ্রাফে তথ্যের চিত্র অঙ্কন করতে পারে এবং তাদের সমরূপতা ও প্রবণতাগুলির বিষয়ে অনুসন্ধান করে। অপেক্ষাকৃত কম দক্ষ শিক্ষার্থীরা কোনো সমস্যা সম্পর্কে ধারণা গড়ে তুলবার এবং সমাধান করার জন্য বাস্তব বস্তুগুলি ব্যবহার করার উপরে নির্ভর করতে পারে। গাণিতিকভাবে দক্ষ শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধানের উপায় খুঁজতে আলাদা ধরনের পদ্ধতি ব্যবহার করে এবং তারা অনবরত নিজেদেরকে প্রশ্ন করে, এভাবে কোনো অর্থ বোঝা যাচ্ছে কি? তারা জটিল সমস্যা সমাধানের বিষয়ে অপরের প্রচেষ্টাকে বুঝতে পারে এবং বিভিন্ন ধরনের প্রচেষ্টার মধ্যে পারস্পরিক যোগাযোগ বুঝতে পারে।
ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স অফ ম্যাথামেটিক্স NCTM এর মতে ম্যাথামেটিক্যাল representation refers to the wide variety of ways of capture an abstract mathematical concept or relationship. A mathematical representation may be visible, such as a number, sentence, a display of manipulative materials, or a graph, but it may also be an internal way of seeing and thinking about a mathematical idea, regardless of their from representation can enhance students' communication, reasoning, and problem solving abilities, help them make connections among ideas, and aid them in learning new concepts and produce. গণিতের সম্পর্ক। গণিত একটি নির্দিষ্ট কোনো বিষয় নয়, এটি আসলে নির্দিষ্ট কতকগুলি বিষয়, যেমন পাটিগণিত, বীজগণিত ইত্যাদির বিষয়গুলি উচ্চতর গণিতের সঙ্গে সম্পর্কিত। আসলে গণিতের সমস্ত শাখাগুলি পরস্পর সম্পর্কিত, কারণ পাটিগণিতের বিভিন্ন কঠিন সমস্যাগুলিকে খুব সহজেই বীজগাণিতিক সূত্র এবং নীতির মাধ্যমে সমাধান করা যায়। আবার অন্যগুলি বীজগণিতের বিভিন্ন বিষয়গুলি, যেমন লসাগু, LCM, গসাগু, GCF, ভগ্নাংশ, বর্গমূল, স্কয়ার রুট ইত্যাদি পাটিগণিতের নিয়মের উপর ভিত্তি করে নির্মিত। এমনকি কোনো একটি ত্রিভুজ বা চতুর্ভুজের এলাকা পরিমাপের ক্ষেত্রেও আমরা পাটিগণিতের নীতিকে প্রয়োগ করে থাকি। এছাড়াও পাটিগণিতের মৌলিক নিয়মগুলি, যেমন যোগ, বিয়োগ, বর্গমূল ইত্যাদি গণিতের বিভিন্ন শাখায় ব্যবহার করা হয়ে থাকে। সংক্ষেপে বলা যায় যে গণিতের বিভিন্ন শাখাগুলি, যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি ইত্যাদি পারস্পরিকভাবে সহ সম্পর্কিত। আবার পাটিগণিতের একটি নির্দিষ্ট অধ্যায়, যেমন LCM, এর সঙ্গে যোগ এবং বিয়োগের নিয়মের যথেষ্ট সম্পর্ক রয়েছে। অনুরূপভাবে বীজগণিতেও একটি সমীকরণ সমাধান করার সময় সরলীকরণের মূল নীতির ওপর গুরুত্ব দিতে হয়। জ্যামিতির ক্ষেত্রেও একজন শিক্ষার্থীর ত্রিভুজ অঙ্কনের সঠিক নিয়ম সম্বন্ধে পরিষ্কার ধারণা যদি না থাকে, তবে সে একটি চতুর্ভুজ আঁকতে বা চতুর্ভুজটিকে দুটি ত্রিভুজে ভাগও করতে পারবে না। গণিত শিক্ষণকালে শিক্ষককে সর্বদাই মনে রাখতে হবে যে গণিতের নির্দিষ্ট অধ্যায়ের বিভিন্ন বিষয়গুলিকে পরস্পর সম্পর্কযুক্ত। গাণিতিক জ্ঞানকে সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি গণিতের বিভিন্ন শাখাগুলির মধ্যেকার সম্পর্কগুলিকে সঠিকভাবে আয়ত্ত করার মাধ্যমে শিক্ষার্থীদের মনকে সমস্যা সমাধান করার ক্ষমতার বিকাশ ঘটে। তারা গণিতের বিভিন্ন তথ্য থেকে সঠিক সিদ্ধান্ত ও গণিতের বিভিন্ন সমস্যাগুলিকে নিয়মিত অনুশীলনের দ্বারা গণিতের সম্পর্কগুলি সম্বন্ধে সঠিক জ্ঞান গ্রহণ করে থাকে। গাণিতিক যুক্তি। গাণিতিক জ্ঞান আহরণ ও
ও গাণিতিক সমস্যা সমাধান সংক্রান্ত একটি মৌলিক বিষয়বস্তু হল যুক্তি। গণিতের সাধারণ ধারণাগুলিকে সঠিক উপায়ে বিশ্লেষণের কাজে লাগানোর ক্ষমতাকে গাণিতিক যুক্তি বলা হয়ে থাকে। গাণিতিক জ্ঞান যেমন সংখ্যার ধারণা, যোগ বিয়োগ প্রভৃতি কার্যক্রমের ধারণা, গণনা, মাপযোগ করা, জ্যামিতি, সম্ভাবনা, পরিসংখ্যান ইত্যাদিকে খুব সহজেই গাণিতিক যুক্তির দ্বারা প্রতিষ্ঠিত করা সম্ভব। গাণিতিক যুক্তি উন্নয়নের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা গাণিতিক জ্ঞানকে সঠিকভাবে বুঝতে পারে ও সেই সম্পর্কে ধারণা গঠন করতে পারে। তারা পরিস্থিতি মূল্যায়নের জন্য, সমস্যা সমাধানের কৌশল নির্বাচনের জন্য, যৌক্তিক সিদ্ধান্ত গঠনে, সমস্যার সমাধান বর্ণনা করতে গাণিতিক যুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে শেখে। গণিতে দক্ষ শিক্ষার্থীকে পরিমাণগুলিকে এবং সমস্যাগত পরিস্থিতিতে তাদের মধ্যে সম্পর্ককে অনুধাবন করতে পারে। এসব সমস্যাগুলি পরিমাপগত সম্পর্কিত, সেক্ষেত্রে তারা দুটো পরস্পর সম্পূরক ক্ষমতাকে কাজে লাগায়। ডিকনটেক্সচুয়ালাইজ বা প্রেক্ষিত থেকে বিচ্ছিন্নকরণ, কোনো একটা প্রদত্ত অবস্থার থেকে বিমূর্তায়ন করা বা প্রতিনিধিত্বকারী চিহ্নগুলিকে নিজের মতো করে ব্যবহার বা ম্যানিপুলেট করার ক্ষমতা, এবং কনটেক্সচুয়ালাইজ বা প্রেক্ষিত সংশ্লিষ্টকরণ, নিজের মতো করে ব্যবহার বা ম্যানিপুলেট করার প্রক্রিয়া চলার সময় প্রয়োজন মতো সাময়িক বিরতি নেওয়ার ক্ষমতা ও অনুসন্ধান চালানোর ক্ষমতা, যার দ্বারা সংশ্লিষ্ট চিহ্নগুলিকে পাওয়া যায়। এছাড়াও গণিতের দক্ষ শিক্ষার্থীকে বিবৃত অনুমান, সংজ্ঞা ও আগের থেকে প্রতিষ্ঠিত ফলাফলগুলির উপর ভিত্তি করে যুক্তি গড়ে তুলতে পারে। তারা ধারণা গঠন করে এবং যুক্তিপূর্ণ বিবৃতিগুলির বিকাশ ঘটায়, যার দ্বারা তাদের অনুমানের মধ্যে নিহিত সত্যের বিষয়ে অনুসন্ধান করা যায়। গাণিতিক যুক্তির সঠিক প্রয়োগের দ্বারা তারা কোনো একটা অবস্থাকে ভেঙে আলাদা আলাদা সমস্যায় পরিণত করে, অবস্থার মূল্যায়ন করতে সক্ষম হয় এবং বিপরীতধর্মী উদাহরণগুলিকে চিনতে ও ব্যবহার করতে পারে। তারা তাদের সিদ্ধান্তগুলির পক্ষে সওয়াল করতে পারে, অন্যকে সেটা বোঝাতে পারে এবং অন্যের সিদ্ধান্তগুলির পক্ষে সওয়াল করতে পারে, অন্যকে সেটা বোঝাতে পারে এবং অন্যের যুক্তির জবাব দিতে পারে। তারা বিভিন্ন গাণিতিক সমস্যাকে সমাধানের জন্য আরোহী পদ্ধতির ওপর বেশি গুরুত্ব আরোপ করে ও যথার্থ যুক্তি বিন্যাস গড়ে তোলে। গাণিতিকভাবে দক্ষ শিক্ষার্থীরা দুই ধরনের যুক্তির কার্যকারিতার মধ্যে তুলনা করতে পারে, ভ্রান্ত যুক্তির থেকে সঠিক যুক্তিকে আলাদা করতে পারে এবং যদি কোনো যুক্তির মধ্যে কোনো ভ্রান্তি থাকে তবে সেই যুক্তি কেন ভ্রান্ত তা ব্যাখ্যা করতে পারে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা বস্তু, চিত্র এবং ক্রিয়াকলাপগুলির মূর্ত অবস্থানের দ্বারা যুক্তি গঠন করে থাকে। গাণিতিক যুক্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো আরোহ যুক্তি, যে যুক্তির সাহায্যে আমরা সাধারণভাবে পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার থেকে কোনো একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি, তাকে আরোহ যুক্তি বলা হয়ে থাকে। এই ধরনের যুক্তি প্রস্তাবনামূলক প্রক্রিয়ার উপর ভিত্তি করে নির্মিত। অবরোহ যুক্তি, যে যুক্তির সাহায্যে আমরা কোনো একটি সাধারণ সূত্র বা সিদ্ধান্ত থেকে কতকগুলি বিশেষ
বিশেষ দৃষ্টান্তে উপনীত হতে পারি তাকে অবরোহী যুক্তি বলা হয়ে থাকে। এই ধরনের যুক্তি সিদ্ধান্ত গ্রহণের উপর ভিত্তি করে গঠিত। গণিতে সমস্যা সমাধান। শিক্ষার্থীরা সর্বদাই অনুসন্ধিৎসু হয়। তারা সব সময় বাস্তব জগতের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করতে চায়। গণিতে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে সমস্যার সমাধান সংক্রান্ত ক্ষমতার বিকাশ ঘটে। সমস্যা সমাধানের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকেই শিক্ষার্থীর মধ্যে সঠিক শিক্ষার বিকাশ সাধিত হয়। শিক্ষা সর্বদাই শিক্ষার্থীর সক্রিয়তা থেকে সংগঠিত হয়। শিক্ষার লক্ষ্য ও সমস্যা সমাধানের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করেই শিক্ষার্থীর মধ্যে সমস্যার সমাধান সংক্রান্ত দক্ষতার বিকাশ ঘটে। আর যে পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের ক্ষমতার বিকাশ ঘটানো হয় তাকে সমস্যা সমাধান পদ্ধতি বলা হয়। এই পদ্ধতির প্রধান লক্ষ্য হল শিক্ষার্থীদের সমানে সমস্যাগুলিকে উপস্থাপন করা ও সেগুলিকে সঠিকভাবে সমাধানের দ্বারা তাদের শিক্ষাদান করা, অর্থাৎ শিক্ষক ও শিক্ষার্থীদের মিলিত চেষ্টায় ও সহযোগিতায় কোনো সমস্যাকে সঠিকভাবে সমাধান করার প্রক্রিয়া বা পদ্ধতিকে সমস্যা সমাধান পদ্ধতি বলা হয়। জেমস এর মতে প্রবলেম সলভিং ইজ এ সেট অফ ইভেন্টস ইন হুইচ হিউম্যান বিং ওয়াজ রুলস টু অ্যাচিভ সাম গোলস। শিক্ষার্থীদের মনে যুক্তিগতভাবে চিন্তা করার ও সমস্যা সমাধান করার প্রেরণা জাগরিত করার উদ্দেশ্যে এই পদ্ধতির প্রবর্তন করা হয়। এই পদ্ধতি অনুযায়ী শিক্ষণীয় বিষয়টি শিক্ষার্থীর সম্মুখে সমস্যার আকারে উপস্থাপন করা হয়ে থাকে। গণিতে সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত পদ্ধতিটি কতকগুলি নির্দিষ্ট ধাপের দ্বারা পরিচালিত হয়ে থাকে। সেগুলি হলো: ক. সমস্যার শনাক্তকরণ এবং নির্ধারণ। এই ধাপে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কাছে সমস্যাটিকে এমনভাবে তুলে ধরেন যার দ্বারা শিক্ষার্থীরা সমস্যাটিকে সঠিকভাবে অনুধাবন করতে পারে ও তাদের মধ্যে সমস্যা সমাধান সংক্রান্ত মনোভাব গড়ে ওঠে ও সমাধানে উৎসাহ পায়। সমস্যার বিশ্লেষণ। এই ধাপে সমস্যাটিকে খুব সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা হয়। সমস্যাটিতে কি কি দেওয়া আছে আর কি চাওয়া হচ্ছে সেগুলিকে সঠিকভাবে পর্যালোচনা করা হয়। তথ্যের সজ্জিতকরণ। পূর্ববর্তী ধাপে সমস্যাটিকে বিশ্লেষণের দ্বারা প্রাপ্ত তথ্যগুলিকে সঠিকভাবে সজ্জিতকরণ করা হয়ে থাকে। এই ধাপে যার উপর ভিত্তি করে সমস্যাটির সমাধানের পথ নির্মিত হয়। সমাধান সূত্র প্রণয়ন। এই ধাপেই সমস্যাটিকে সমাধান করা হয়ে থাকে। শিক্ষার্থীরা তাদের নিজস্ব বুদ্ধি ও দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষক মহাশয়ের সহায়তায় সমস্যাটিকে সঠিকভাবে সমাধানের চেষ্টা করে। ফলাফলের সত্যতা যাচাই। কোনো সিদ্ধান্তকেই সঠিকভাবে যাচাই না করে গ্রহণ করা হয় না। এই ধাপে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত ফলাফলটিকে যাচাই করে থাকে ও সেই থেকে একটি সিদ্ধান্তে উপনীত হয় এবং যাচাই করা সিদ্ধান্তটিকে তাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে থাকে। এই পদ্ধতির দ্বারা গাণিতিক সমস্যা সমাধানের জন্য শিক্ষক মহাশয়কে যে যে বিষয়গুলির ওপর গুরুত্ব দিতে হয় সেগুলি হলো: মুক্ত পরিবেশ সৃষ্টি করা, সমস্যাটাকে গ্রহণ করা, সমস্যাটির সংজ্ঞা প্রদান করা, সমস্যাটিকে বিশ্লেষণ করা, সমস্যাটির সম্ভাব্য সমাধান নির্ণয় করা, সম্ভাব্য সমাধানের পরীক্ষা করা এবং সঠিক সমাধান নির্ণয় করা। গাণিতিক যোগাযোগ প্রক্রিয়া। যোগাযোগ হলো
তথ্য ও মনের ভাব আদান প্রদানের একটি প্রক্রিয়া। অ্যারিস্টটলের মতে কমিউনিকেশন ইজ এ মিনস অফ পারসিয়ন টু ইনফ্লুয়েন্স দ্য আদার সো দ্যাট ডিসায়ার্ড ইফেক্ট ইজ অ্যাচিভ। গণিতে যোগাযোগের প্রধান মাধ্যম হলো গাণিতিক ভাষা। গণিত শিক্ষণে শিক্ষক মহাশয় সাধারণ ভাষায় গাণিতিক ধারণা সম্পর্কে আলোচনা করেন। ভাষা হলো এমন একটি উপায় যেখানে প্রাপ্ত কর্ম অভিজ্ঞতাগুলিকে পরপর কল্পনার দ্বারা সাজিয়ে শারীরিক পুনরাবৃত্তির সাহায্য ছাড়াই এগিয়ে যাওয়া যায়। গণিত শিক্ষণের ক্ষেত্রে শিশুরা সাধারণত মূর্ত বিষয়ের প্রতি বেশি আগ্রহ পোষণ করেন। তারপর আস্তে আস্তে তারা সেই বিষয় সম্পর্কে একটি নিজস্ব ধারণা তৈরি করে এবং পরিশেষে সেই ধারণাটিকে প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করে। সুতরাং ভাষা হলো আমাদের ভিতরে সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতাগুলিকে প্রকাশ করার একটি মাধ্যম। গণিত শিক্ষার কার্যকরী শিখন একক কার্যকারিতার উপর নির্ভর করে না। এই শিক্ষক মহাশয়ের সফলতার সঙ্গে ভাষাকে উপস্থাপন করার ক্ষমতার উপর, সংকুচিত বর্ণনার উপর, অতীত অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় সাধনের উপর, বিমূর্ত চিন্তনের উপর নির্ভর করে। বিমূর্ত চিন্তন থেকে মূর্ত চিন্তনের ধারণা গাণিতিক ব্যাখ্যার উপর নির্ভর করে। বর্তমানে একজন পদার্থবিজ্ঞানী তার গবেষণা কোনোভাবেই গাণিতিক ভাষা ছাড়া প্রকাশ করতে পারেন না। এমনকি জীববিদ্যা, মনোবিদ্যাও গাণিতিক ভাষার উপর নির্ভরশীল। যে কোনো ধরনের ভাষার ধারণা ও গঠন সম্পর্কে জ্ঞান লাভের ক্ষেত্রে ফলিত গণিতের প্রভাব লক্ষ্য করা যায়। রজার বেকনের মতে গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। ম্যাথামেটিক্স ইজ দ্য গেট অ্যান্ড কি অফ দ্য সায়েন্স। গণিতের প্রতি অবহেলা আমাদের জ্ঞানের গতিশীলতাকে হ্রাস করে এবং যিনি গণিতে অজ্ঞ তিনি অন্যান্য বিজ্ঞান বা বিশ্বের কিছু ভালো জিনিস দেখতে পান না। আর তিনিই হলেন সবচেয়ে অজ্ঞ ব্যক্তি যিনি নিজের অজ্ঞতাকে বুঝতে অক্ষম। গাণিতিক ভাষার মাধ্যমে আমরা নিজেদের মনের ভাবকে ফুটিয়ে তুলতে পারি। আর এই কারণেই গণিতকে আমরা যোগাযোগের মাধ্যম হিসেবে গণ্য করে থাকি। গাণিতিক ভাষার বৈশিষ্ট্য। গাণিতিক ভাষা বিষয় এবং বিষয়ের নামের মধ্যে পৃথকীকরণকে চিহ্নিত করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সংখ্যা ও সংখ্যা সম্পর্কিত এবং ভগ্নাংশ ও ভগ্নাংশ সংখ্যা ইত্যাদি। সংক্ষিপ্তকরণ এর মাধ্যমে আমরা কোনো বিষয়কে ছোট আকারে প্রকাশ করতে পারি। যেমন আমরা কিলোগ্রামকে বোঝাতে কেজি ব্যবহার করে থাকি। কিছু সাধারণ উচ্চারিত শব্দ বিভিন্ন পরিপ্রেক্ষিতে কখনো কখনো পরিভাষা হিসাবে ব্যবহৃত হয়। যেমন চলরাশি ভ্যারিয়েবলকে বিশেষণ হিসেবেও ব্যবহার করা হয়। রুট যেমন সমীকরণের মূল হিসাবে ব্যবহার করা হয়, তেমনি বর্গমূল, ঘনমূল হিসাবেও ব্যবহার করা হয়। একটি বিষয়কে বিভিন্ন উপায়ে ডাকা যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সংযোজন, অ্যাডিশনকে আমরা সমষ্টি অনুসন্ধান করা, ফাইন্ড দ্য সাম, মোট খুঁজে পাওয়া, মূল্য খুঁজে পাওয়া, ফাইন্ড দ্য টোটাল, মূল্য খুঁজে পাওয়া, ফাইন্ড দ্য ভ্যালু, সমষ্টি খুঁজে পাওয়া, ফাইন্ড দ্য হোল হিসেবে উল্লেখ করা যায়। যে কোনো নতুন বিষয়কে উপস্থাপিত করার সময় বিভিন্ন ধরনের চিত্র এবং সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। আমরা প্রায়ই 5m × 4m = 20 SQM লিখে থাকি, যদিও সেটা ঠিক নয়, কারণ গুণক কেবল একটি সংখ্যা। সঠিক পদ্ধতিটি হলো 5 × 4 SQM। গাণিতিক সমাধান কেবলমাত্র সমাধানের পদক্ষেপগুলি একটি নির্দিষ্ট বিন্যাসের উপরেই জোর দেয়।
অন্যান্য ভাষার মতো গাণিতিক ভাষারও নিজস্ব ব্যাকরণ আছে, তার নিজস্ব বিশেষণ ক্রিয়াপদ আছে। সরলতা, সঠিকতা এবং স্পষ্টতা হলো গাণিতিক ভাষার প্রধান বৈশিষ্ট্য। গণিত শিক্ষার লক্ষ্য সমূহ। ইংরেজি শব্দ এইমস এবং গোলস এর মধ্যে পার্থক্য থাকলেও বাংলাতে এদের একটাই অর্থ বোঝাতে ব্যবহার করা হয়। এর প্রকৃত অর্থ হলো লক্ষ্য। অন্যদিকে অবজেক্টিভস এর বাংলা অর্থ হলো উদ্দেশ্য, যদিও অনেক সময় উদ্দেশ্য বোঝাতে গোলকেও ব্যবহার করা হয়ে থাকে। সাধারণভাবে কোনো শিক্ষা সংক্রান্ত কাজে অগ্রসর হওয়ার জন্য শিক্ষার সাধারণ অভিপ্রায়, যার মধ্যে ব্যাপকভাবে বিবৃতি থাকে ও যার মাধ্যমে দীর্ঘমেয়াদী ফলাফল লাভ সম্ভব হয়, তাকে শিক্ষার লক্ষ্য বলা হয়। অপরদিকে শিক্ষার উদ্দেশ্য অবজেক্টিভ হলো শিক্ষার লক্ষ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার প্রত্যাশিত অভিমুখ বা গতিপথ। প্রাথমিক স্তরে গণিত শিক্ষার গুরুত্ব অপরিসীম। গণিতকে বর্তমান সভ্যতার মেরুদণ্ড বলা হয়ে থাকে। গণিত যেমন একদিকে ব্যক্তির চিন্তা উদ্ভাবনী শক্তির ক্রমবিকাশ ঘটায়, তেমনি অন্যদিকে সমস্ত বিজ্ঞানের প্রবেশ পথকে আরও ত্বরান্বিত করে। প্রাথমিক স্তরে গণিত শিক্ষার প্রধান লক্ষ্য হল শিশুর চিন্তা শক্তির বিকাশ ঘটানো, যার দ্বারা তার মধ্যে দায়িত্বশীলতা ও সৃজনশীলতার প্রকাশ ঘটে এবং সমাজের একজন সুনাগরিক হিসেবে যাবতীয় কর্তব্যগুলিকে সুষ্ঠুভাবে পালন করতে পারে। প্রাথমিক স্তরে গণিত শিক্ষার লক্ষ্যগুলিকে তিনটি ক্ষেত্রে সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে। এই তিনটি ক্ষেত্র হলো জ্ঞানমূলক ক্ষেত্র। জ্ঞানমূলক ক্ষেত্রটি শিক্ষার্থীদের মানসিক ক্ষমতার, মানসিক দক্ষতার সঙ্গে সম্পর্কিত। ব্লুমসের মতে কগনিটিভ ডোমেইন includes those objectives which deal with recall or recognition of knowledge and the development of intellectual abilities and skill। এই ক্ষেত্রটির 6টি স্তর আছে: জ্ঞান, নলেজ, বোধগম্যতা, উপলব্ধি, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন। অনুভূতিমূলক ক্ষেত্র। অনুভূতিমূলক ক্ষেত্রটি শিক্ষার্থীর অনুভূতি ও মনোভাবের সঙ্গে সম্পর্কিত। এই ক্ষেত্রটি ব্লুমস, ক্যাথওয়াল এবং ম্যাসা প্রস্তুত করেন। তাদের মতে অ্যাফেক্টিভ ডোমেইন includes those objectives which are concerned with change in interests, attitudes and value and the development of appreciation and adjustment। এই ক্ষেত্রটি 5টি স্তর আছে: 1 গ্রহণ করা, 2 প্রতিক্রিয়াকরণ, 3 গুরুত্ব নির্ধারণ, 4 সুসংবদ্ধকরণ, 5 চরিত্রায়ন। মনোসঞ্চালনমূলক ক্ষেত্র। মনোসঞ্চালনমূলক ক্ষেত্রটি শিক্ষার্থীর শারীরিক দক্ষতার সঙ্গে সম্পর্কিত। সিমসন, কেবলার, হ্যারো অ্যান্ড ডাউ এই ক্ষেত্রটিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রস্তুত করেন। এদের মধ্যে সিমসন এর তৈরি ক্ষেত্রটি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। তার মতে পাইসোমোটর domain includes those objectives which deal with manual and motor skill। এই ক্ষেত্রটি 7টি স্তর আছে: সংবেদন, স্থিতিকরণ,
নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া, কৌশল, জটিল বাহ্যিক প্রতিক্রিয়া, অভিযোজন, সংগঠন বা উদ্ভাবন। তিনটি ক্ষেত্রের নিরিখে গণিত শিক্ষার লক্ষ্যসমূহ। জ্ঞানমূলক ক্ষেত্রের নিরিখে শিক্ষার্থীর গণিত বিষয়ে পূর্ববর্তী স্তরে অর্জিত জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির বিকাশ করা। গণিত বিষয়ে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনে সাহায্য করা। গাণিতিক যুক্তি ও তার প্রয়োগের দক্ষতা অর্জন করা। গণিতের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কিত জ্ঞান লাভ করা। গাণিতিক প্রতীক ও ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন করা। সমস্যা সমাধানের জন্য সঠিক গাণিতিক পদ্ধতির প্রয়োগের দক্ষতা বৃদ্ধি করা। বিশেষ সত্য থেকে সাধারণ সত্যে উপনীত হওয়ার জ্ঞান অর্জন করা। মনে মনে বা মৌখিকভাবে গাণিতিক গণনাগুলিকে সঠিকভাবে করার দক্ষতা অর্জন করা। গাণিতিক প্রক্রিয়া, নীতি ও সম্পর্কে সঠিক ধারণা অর্জন করা। অনুভূতিমূলক ক্ষেত্রের নিরিখে নৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধকে উদ্দীপ্ত করা। দেশাত্মবোধ ও মানবতাবোধের বিকাশে সহায়তা করা। শিক্ষার্থীদের গণিত বিষয়ে জীবনমুখী, বস্তুনিষ্ঠ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ সহায়তা করা। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করা। আস্থা, সন্তুষ্টি ও আনন্দের সঙ্গে গাণিতিক জ্ঞানকে আয়ত্ত করা। গণিতের অন্তর্নিহিত সৌন্দর্য সম্পর্কিত ধারণা অর্জন করা। বিভিন্ন বিষয়ের সঙ্গে গণিতের সম্পর্ক সম্বন্ধে জ্ঞান লাভ করা। গাণিতিক যুক্তি ব্যবহার করে বস্তুনিষ্ঠ প্রমাণে উপনীত হওয়ার মাধ্যমে মূল্যবোধ অর্জন করা। শিক্ষার্থীর দৈনন্দিন জীবনে সংখ্যাতত্ত্বের গুরুত্বকে সঠিকভাবে বুঝতে সাহায্য করা। মনঃসঞ্চালনমূলক ক্ষেত্রের নিরিখে গাণিতিক সমস্যাগুলিকে নির্ভুলতা ও দ্রুততার সঙ্গে সমাধান করতে সাহায্য করা। দক্ষতার সঙ্গে জ্যামিতিক চিত্রগুলিকে অঙ্কন করতে সহায়তা করা। নিজস্ব দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন গাণিতিক তত্ত্বগুলিকে ব্যাখ্যা করা। ব্যবহারিক ক্ষেত্রে গাণিতিক জ্ঞানকে প্রয়োগ করা। দৈনন্দিন জীবনে ব্যবহৃত বস্তু বা জ্যামিতিক আকৃতি সম্পর্কে সম্যক ধারণা লাভ ও এদের চিত্রাঙ্কন করা। গণিত বিষয় সংক্রান্ত বিভিন্ন প্রদীপন দক্ষতার সঙ্গে তৈরি করার ধারণা অর্জন করা।